তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন আলোচনা, সমালোচনায় নাহিদ। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে শিল্প ও পরিবহন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসের হাতছানি বাংলাদেশের, অপেক্ষার আর মাত্র 2 দিন। স্বাগতম জানাচ্ছি লেন্স 24 এর সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই থাকছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন স্মরণে বিশেষ আয়োজন। আজ 15ই আগস্ট, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। বাংলাদেশের রাজনীতির কয়েক দশকের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম খালেদা জিয়া। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক একজন সাধারণ গৃহবধূ থেকে কিভাবে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা বা নেত্রী। 1945 সালের 15ই আগস্ট জন্ম নেওয়া খালেদা জিয়ার জীবনের শুরুটা ছিল রাজনীতির মঞ্চে নয়, কিন্তু ইতিহাস তাকে নিয়ে আসে রাজনীতির সবচেয়ে কঠিন মঞ্চে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বদলে যায় তার জীবন। পরিবারের ব্যক্তিগত শোক পেরিয়ে তিনি ধীরে ধীরে প্রবেশ করেন জাতীয় রাজনীতিতে। এরপর আসে সামরিক শাসনের সময়। 80-র দশকে বাংলাদেশের রাজনীতিতে যখন গণতন্ত্রের সংকট, তখন খালেদা জিয়া রাজপথে নেমে আসেন। বারবার আন্দোলন, গ্রেফতার, গৃহবন্দী, কোনোটাই তাকে রাজনীতি থেকে সরাতে পারেনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব তাকে এনে দেয় এক বিশেষ পরিচয়, আপোষহীন নেত্রী। 1990 সালের গণ আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের মুখে হোসেইন মোহাম্মদ এরশাদের শাসনের অবসান ঘটে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই আন্দোলনে খালেদা জিয়া ছিলেন অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী। তারপর আসে 1991, একটি ঐতিহাসিক নির্বাচন, আর সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তার প্রথম মেয়াদেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ আবার সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যায়। তার প্রথম সরকারের সময় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের শিক্ষায় গুরুত্ব, অর্থনৈতিক সংস্কার, ভ্যাট ব্যবস্থা এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক পথ কখনোই মসৃণ ছিল না। ক্ষমতা এসেছে, আবার ক্ষমতা হারিয়েছেন। আন্দোলন এসেছে, আবার আন্দোলনের মুখোমুখি হয়েছেন। সমালোচনা এসেছে, তবুও রাজনীতির ময়দান ছাড়েননি। 2001 সালের নির্বাচনে আবারও তার নেতৃত্বে বিএনপি জোট বড় জয় পায়। তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকার পরিচালনা করেন। এই সময় দেশের অর্থনীতি, অবকাঠামো, বিনিয়োগ ও শিল্প খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলো আসে ক্ষমতার বাইরে থাকার সময়। বছরের পর বছর রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, কারাবন্দিত্ব এবং নানা সংকটের মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক অবস্থান ধরে রাখেন। তার সমর্থকদের কাছে এটাই তার সবচেয়ে বড় পরিচয়। তাদের কাছে খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করা একজন নেত্রী, রাজপথের একজন সংগ্রামী এবং আপোষহীন রাজনৈতিক নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক অঙ্গনে আলোচনা নতুন করে জোরদার হয়েছে। ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণের কথা নিশ্চিত করা হলেও এখনও সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। একই সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই সফরের বিষয়ে কঠোর আপত্তি জানিয়েছেন। তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। ফলে আমরা আশা করব যে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখুক। আমরা এই প্রশ্নে সকল দল ঐক্যবদ্ধ থাকব। এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফরের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে আগস্টের তৃতীয় সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুর সময় নিয়ে আলোচনা রয়েছে। এমনকি ভারতীয় পক্ষ দ্রুত সফর আয়োজনের আগ্রহ দেখালেও ঢাকার পক্ষ থেকে সেপ্টেম্বরকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে খবর এসেছে। অর্থাৎ সফরের সম্ভাবনা রয়েছে, কিন্তু নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত নয়। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে তার
প্রথম ভারত সফর। এর আগে তিনি চলিত বছরের জুনে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর ঢাকা দিল্লি সম্পর্ককে নতুন ভিত্তিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে এবং বিভিন্ন পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও দেখা যাচ্ছে। ফলে সম্ভাব্য ভারত সফরে সীমান্ত, পানি বণ্টন, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, ভিসা এবং আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আসতে পারে। তবে সবচেয়ে সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। 13ই আগস্ট ঢাকার শাহবাগে একটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থানকালে বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে নতুন করে নির্ধারিত হবে এই প্রশ্নগুলো সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত সফর করা উচিত নয়। নাহিদের বক্তব্যের মূল অবস্থান হলো শুধু কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করলেই হবে না, আগের সরকারের সময় ভারতের ভূমিকা এবং শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে বাংলাদেশের স্বার্থ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি বিশেষ করে শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি তুলে ধরে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে যদি বন্ধুত্বের কথা বলতে হয়, ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা যিনি দিল্লিতে আশ্রিত, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং ভারত সরকার সেই দায় নিচ্ছে না, সেটাকে অস্বীকার করছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারের আরও স্পষ্ট কূটনৈতিক জবাব দেওয়া উচিত ছিল। সবশেষ কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সফরটি হলে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার সুযোগ তৈরি হতে পারে। সম্ভাব্য আলোচনায় থাকতে পারে শেখ হাসিনার অবস্থান ও বিচার সংক্রান্ত বিষয়ে, সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্তে প্রাণহানি, পানি বণ্টন, বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যা, জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা, ভিসা ও মানুষের চলাচল, নিরাপত্তা ও আন্তঃসীমানা সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য। তবে এসব বিষয় সফরের আনুষ্ঠানিক এজেন্ডা হিসেবে এখনও নিশ্চিত করা হয়নি। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, তারেক রহমানের ভারত সফর কি নিশ্চিত নাকি আমন্ত্রণ পর্যায়ে সীমাবদ্ধ? আবারও গ্যাস সংকটে ভুগছে বাংলাদেশ। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। দেশ জুড়ে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় একদিকে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প ও আবাসিক খাতেও। সাম্প্রতিক সংকটের বড় কারণ হিসেবে এলএনজি সরবরাহর বিঘ্নকে সামনে আনা হচ্ছে। দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। 12 আগস্ট দুটি টার্মিনাল থেকে সম্মিলিত সরবরাহ প্রায় 410 মিলিয়ন ঘনফুটে নেমে আসে, যেখানে তাদের সম্মিলিত সক্ষমতা প্রায় 1100 মিলিয়ন ঘনফুট। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ার দীর্ঘমেয়াদী সমস্যা। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 3.8 বিলিয়ন ঘনফুট হলেও স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে প্রায় 2.7 বিলিয়ন ঘনফুট। গ্যাস নির্ভর শিল্প সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের রড, পোশাক, জাহাজ ভাঙা, স্টিল স্ট্রাকচার সহ বিভিন্ন শিল্পে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। চট্টগ্রামের শিল্প অঞ্চলের পাশাপাশি সার উৎপাদনেও সংকটের প্রভাব পড়েছে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের উৎপাদন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কথা জানিয়েছে স্থানীয় সূত্র। ব্যবসায়ীদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে শুধু কারখানার উৎপাদন নয়, সরবরাহ ব্যবস্থা, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতেও চাপ বাড়তে পারে। ইতোমধ্যে কিছু শিল্প প্রতিষ্ঠান গুদামে থাকা আগের উৎপাদিত পণ্য দিয়ে বাজারের চাহিদা সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে মজুদ শেষ হয়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে পরিবহন খাতেও। ঢাকাসহ বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্যাস নেওয়ার জন্য। এতে চালকদের কর্মঘণ্টা কমে যাচ্ছে, আয়ও কমছে। চট্টগ্রামেও একই চিত্র। গ্যাসের চাপ কমে গেলে অনেক স্টেশনে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। চাপ কিছুটা বাড়লে আবার সরবরাহ শুরু হচ্ছে। ফলে স্টেশনগুলোতে একসঙ্গে বিপুল সংখ্যক যানবাহন জমে যাচ্ছে। গ্যাসের ঘাটতি সরাসরি আঘাত করেছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় উৎপাদন কমাতে হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বেড়েছে এবং ঢাকাতেও বিদ্যুৎ সরবরাহের চাপ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে একদিনে 3465 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিংয়ের তথ্য উঠে এসেছে। চট্টগ্রামের সংকটের মাত্রা বিশেষভাবে বেশি।
স্থানীয় গ্যাস বিতরণ সংস্থার তথ্য অনুযায়ী সেখানে দৈনিক গ্যাসের প্রয়োজন প্রায় ৩১২ থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট। এর বড় অংশ যায় শিল্প, সার ও বিদ্যুৎ খাতে। কিন্তু সরবরাহের ঘাটতির কারণে একই সময়ে শিল্প, বিদ্যুৎ, পরিবহন ও আবাসিক গ্রাহক সব খাতেই চাপ তৈরি হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্নায় সমস্যা হচ্ছে। অনেক পরিবার বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার বা অন্যান্য জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ? তবে সাম্প্রতিক আবহাওয়া ও টার্মিনাল সংক্রান্ত সমস্যায় সরবরাহ আরও ওঠানামা করছে। ফলে সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। গ্যাসের সংকট এখন আর শুধু রান্নাঘরের সমস্যা নয়, কারখানার উৎপাদন থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন থেকে গণপরিবহন, দেশের অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি স্তরেই পড়েছে এর প্রভাব। প্রশ্ন একটাই, সাময়িকভাবে সংকট সামাল দেওয়া হবে নাকি দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার জন্য নেওয়া হবে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান? এবারে খেলাধুলার সংবাদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা চলছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 4 উইকেটে 161 রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা 426 রানের তুলনায় এখনও 67 রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের অসাধারণ বোলিংয়ে 198 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ করে 426 রান। তানজিম হাসান করেন 101 রান। অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাট থেকে আসে 84 রান, আর মেহেদী হাসান মিরাজ করেন গুরুত্বপূর্ণ 65 রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস লাবুশানে করেন 31, স্টিভ স্মিথ 44 এবং দিন শেষে ক্যামেরন গ্রিন 43 রানে অপরাজিত এবং অ্যালেক্স ক্যারি 19 রানে অপরাজিত রয়েছে। বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 6 উইকেট। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো জয় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন একটাই, অস্ট্রেলিয়া কি ম্যাচ বাঁচাতে পারবে নাকি বাংলাদেশ লিখবে নতুন ইতিহাস? দেশ বিদেশের খবরাখবর, খেলাধুলা এবং বিনোদনের সর্বশেষ আপডেট পেতে লেন্স 24 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।